সিপিইউ এমন একটা জিনিস যেটা ছাড়া আপনার ল্যাপটপ পিসি এক সেকেন্ডও চলবে না। কিন্তু আমরা অনেকেই জানি না এই সিপিইউ আসলে কিভাবে বানানো হয়। জানলে অবাক হবেন, একটা সিপিইউ চিপ বানানোর র ম্যাটেরিয়াল হচ্ছে ধুলার কণা বা মরুভূমির বালু। ওকে, তাহলে এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন আজকে আমরা কি নিয়ে কথা বলবো। আজকে আমরা একেবারে ঢুকে যাব সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে। জানানোর চেষ্টা করব চিপের ডিজাইন কিভাবে হয়, সিলিকন ওয়েফার কোথা থেকে আসে, লাইট দিয়ে কিভাবে সার্কিট প্রিন্ট করা হয়, ট্রানজিস্টর বানানো থেকে শুরু করে কপার ওয়্যারিং, টেস্টিং আর প্যাকেজিং। মানে এক কথায় একটা মাইক্রোচিপের জন্ম থেকে আপনার হাতে যাওয়ার পুরো জার্নিটা একদম কম সময়ে এক্সপ্লেন করার চেষ্টা করব। হাই, আপনি দেখছেন কিউবিটস টেক, সাথেই থাকুন। আচ্ছা, প্রথমেই সিপিইউর যে মাইক্রোচিপ সেটা কিন্তু তৈরি শুরু হয় ফ্যাক্টরিতে না, শুরু হয় ডিজাইন সেন্টারে। ওয়ার্ল্ড ওয়াইড ইঞ্জিনিয়াররা বসে ডিজাইন করেন মাইক্রোপ্রসেসর, যেমন সিপিইউ, গ্রাফিক্স প্রসেসর যেমন জিপিইউ, ওয়্যারলেস কমিউনিকেশন চিপ লাইক ওয়াইফাই, ব্লুটুথ। তো ডিজাইনের এই প্ল্যানটাই কিন্তু পরে ফ্যাক্টরিতে গিয়ে রিয়েলিটিতে কনভার্ট হয়। এখন প্রশ্ন, চিপের বডি কি দিয়ে তৈরি হয়? অ্যান্সারটা হচ্ছে সিলিকন। আর এই সিলিকন আসে মূলত কোয়ার্টজ স্যান্ড থেকে। তো বালিকে পরিশোধন করে বানানো হয় 99.99% পিওর সিলিকন। এরপর এই সিলিকন গলিয়ে বানানো হয় এক একটা বিশাল মনোক্রিস্টাল, বা এগুলোকে বলা হয় সিলিকন ইনগোট। এটা দেখতে লম্বা একটা সিলিন্ডারের মতো, কিন্তু এর ভেতরে থাকে একদম অ্যাকুরেট সিলিকন ল্যাটিস। এই অ্যাকুরেট স্ট্রাকচারটাই পরে ট্রানজিস্টর বসানোর জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, পরের ধাপে এই সিলিকন ইনগোট বা এই বিশাল ক্রিস্টাল কেটে কেটে বানানো হয় সিলিকন ওয়েফার, মানে সিলিকনের একদম থিন লেয়ারের ডিস্ক। দেখতে কিন্তু অনেকটা আগের দিনের সিডি বা ডিভিডির মতো হয়ে থাকে। তো এটার উপরেই কিন্তু এরপরে বিলিয়ন বিলিয়ন ট্রানজিস্টর তৈরি হবে। কিন্তু সমস্যা হলো, সিলিকনের ভেতরে সামান্য পরিমাণে ইমপিউরিটি বা বাতাসে ধুলার জাস্ট একটা কণা চিপ কিন্তু নষ্ট করে দিতে পারে। এজন্যই এই প্রসেসগুলো করা হয় ক্লিন রুমে, যেখানে কোনো ধুলার কণাও ঢুকতে পারে না। আর দেখা যায় এই কাজে নিয়োজিত সবাই বিশেষ স্যুট, হেড কভার, গ্লাভস, মাস্ক পরে ক্লিন রুমে ঢুকে থাকেন। তো ক্লিন রুমে ঢোকার আগে সবাইকে নিতে হয় বিশাল সতর্কতা, কারণ মানুষই কিন্তু সবচেয়ে বড় ডাস্ট সোর্স। আমাদের চুল, স্কিন সব জায়গা থেকে মাইক্রো পার্টিকেল কিন্তু বের হয়। তো যাই হোক, ক্লিন রুমে ওয়েফারকে রাখা হয় বিশেষ সিল্ড কন্টেনারে। প্রত্যেক কন্টেনারে থাকে প্রায় 25টা করে ওয়েফার। এখন এই সিলিকন ওয়েফারের উপর করতে হবে ফটোলিথোগ্রাফি। সহজ করে বললে লাইট দিয়ে সার্কিট প্রিন্ট। এটা ঠিক যেন আপনি একটা ইমেজ প্রজেক্টর দিয়ে ওয়ালে ফেলছেন, কিন্তু এখানে ওয়াল হলো ওয়েফার আর ইমেজ হলো সার্কিটের ন্যানো ডিজাইন। ওকে, ফটোলিথোগ্রাফি করার জন্য ফটো সেন্সিটিভ রেজিস্ট করা হয়, মানে একটা বিশেষ কেমিক্যাল লেয়ার ফেলা হয় যা লাইট পড়লে রিঅ্যাক্ট করে। এরপর ইউভি লাইট দিয়ে একটা মাস্ক বা প্যাটার্নের মাধ্যমে সার্কিট ডিজাইন ট্রান্সফার করা হয়। যে জায়গায় লাইট পড়ে সেই পার্ট ডেভেলপার দিয়ে ধুয়ে ফেলা যায়। ফলে ওয়েফারের উপর তৈরি হয় সার্কিটের টেমপ্লেট, মানে সহজ বাংলায় ওয়েফারের উপর সার্কিট ডিজাইনের জলছাপ বসানো শেষ। এখন ইচিং করে অপ্রয়োজনীয় পার্ট কেটে ফেলা হয়, মানে ওয়েফারের গায়ে ছোট ছোট স্ট্রাকচার বানানো শুরু হচ্ছে। এই স্ট্রাকচারগুলোই পরে হয়ে ওঠে ট্রানজিস্টরের বেস। আচ্ছা, চিপের ভিতরের আসল ম্যাজিক হলো ট্রানজিস্টর। ট্রানজিস্টর হলো জাস্ট একটা অন অফ সুইচ, আর বিলিয়ন বিলিয়ন সুইচ একসাথে কাজ করলেই সিপিইউ ক্যালকুলেশন করে, জিপিইউ গ্রাফিক্স রান করে, নেটওয়ার্ক সিস্টেম কাজ করে। তো ফটোলিথোগ্রাফি দিয়ে এই ছোট্ট ছোট্ট ট্রানজিস্টর বেস বানানো হয়। এখন ট্রানজিস্টর বানাতে শুধু বেস হলেই তো হয় না। আপনি লাইট বানিয়েছেন, কিন্তু এটার ভিতরে তো পাওয়ার না দিলে এটা জ্বলবে না। তাই ট্রানজিস্টরের ভিতরে ইলেকট্রিক্যাল বিহেভিয়ার সেট করতে হয়। আর এখানেই আসে আয়ন ইমপ্লিমেন্টেশন। সিলিকন হলো সেমিকন্ডাক্টর, মানে এর কন্ডাক্টিভিটি বদলানো যায়, মানে ডোপ অ্যান্ড অ্যাটম ইনজেক্ট করে। অর্থাৎ খুব নির্দিষ্ট জায়গায় কিছু বিশেষ অ্যাটম ঢোকানো হয়, তারপর হাই টেম্পারেচারে ওগুলো সিলিকনের ল্যাটিসে বসে যায়। এভাবেই ঠিক করা হয় কোন জায়গায় কন্ডাক্ট করবে আর কোন জায়গায় রেজিস্ট করবে। এটা ভাই একদম অ্যাটম লেভেলের ইঞ্জিনিয়ারিং। তাই এই পুরো কাজটা এত সেন্সিটিভ যে মানুষের হাতে করানো হয় না। ফ্যাক্টরির ভেতরে অনেক সময় দেখা যায় সিল্ড প্রোডাকশন লাইন, অটোমেটেড রোবট আর্ম, ট্রান্সপোর্ট সিস্টেম। মানুষ মূলত এখানে মনিটর করে আর মেশিন কাজ করে। আচ্ছা, যেখানে ছিলাম, সিলিকন ওয়েফারের উপর ট্রানজিস্টর বসানো হলো। এখন এতগুলো ট্রানজিস্টর একা একা থাকলে তো কাজ করবে না, এদের মধ্যে কানেকশন লাগবে। তাই কপার দিয়ে ইন্টারকানেক্ট ওয়্যারিং করতে হয়, এটাকে কপার ইন্টারকানেক্ট বলা হয়। আচ্ছা, প্রথমেই কিন্তু বলেছি যে সিপিইউ বানানো প্রসেসে ভুলের কোনো সুযোগ নেই। তাই ইলেকট্রন মাইক্রোস্কোপ আর মেট্রোলজি টুলস দিয়ে চেক করা হয় লাইন ঠিক আছে কিনা, লেয়ার ঠিক বসেছে কিনা, কোথাও কোনো ব্রেক বা শর্ট হচ্ছে কিনা। তো সব ঠিকঠাক থাকলে ওয়েফার রেডি। এই পুরো জার্নি শেষ হতে সময় লাগে প্রায় 1 সপ্তাহ থেকে 2 মাস। একটা ওয়েফারের ভিতরে তখন থাকে বিশাল কমপ্লেক্স সার্কিট, অনেক লেয়ার ইন্টারকানেক্ট আর বিলিয়ন বিলিয়ন ট্রানজিস্টর। তো এখন ওয়েফার থেকে চিপকে বের করে আনতে হবে। তাই এই পর্যায়ে ওয়েফার কেটে কেটে আলাদা করা হয়, প্রতিটা ছোট ছোট চিপ আলাদা হয়। এখন দ্য লাস্ট স্টেজ বাইন্ডিং প্রসেস, মানে সিপিইউ ক্যাটাগরি করা হয়। সিপিইউ ম্যানুফ্যাকচারিং প্রসেসের একদম লাস্ট স্টেজ হচ্ছে বাইন্ডিং প্রসেস। সব চিপ লাইক কোর i3, কোর i5, i7, i9 একটা ওয়েফারের মধ্যে কিন্তু থাকে।
যদিও সব চিপ একই ডিজাইন থেকে এসেছে, কিন্তু সিলিকন কোয়ালিটি বা ডিটেক্ট ডেন্সিটি অনুযায়ী তাদের বিহেভিয়ার কিন্তু সেম না। তো প্রথমে ইন্টেন্সিভ পারফরমেন্স টেস্টিং করার পর সিপিইউর স্পিড চেক করা হয়, কোর কাউন্ট করা হয়, কতগুলো অ্যাক্টিভ আছে, টিডিপি দেখা হয়, ম্যাক্স কত পাওয়ার কনজাম্পশনে টেম্পারেচার লিমিটের মধ্যে থাকে। মানে পারফরমেন্স, পাওয়ার এফিসিয়েন্সি আর থার্মাল ক্যারেক্টারিস্টিক্স সব চেক করার পরে একটা ফাইনাল ডিসিশনে আসা যায় যে কোন চিপ কোন ক্যাটাগরি হবে। সবচেয়ে অ্যাক্টিভ যেটা হয় সেটা হচ্ছে কোর i9, তারপর i7, তারপরে i5, এরকম স্টেপ বাই স্টেপ ক্যাটাগরি করা হয়, যেগুলো আমরা মার্কেট থেকে কালেক্ট করি। তো যাই হোক, আজকে আমরা সিপিইউ কিভাবে তৈরি হয় এর পুরো জার্নিটা একদম বালু থেকে কোয়ার্টজ স্যান্ড থেকে একদম লাস্ট প্যাকেজিং পর্যন্ত আমরা জেনে নিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এই ভিডিওটা হয়তো আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর যে কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আজ তাহলে যাচ্ছি, ভিডিও এ পর্যন্তই। দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।